নমস্কার দর্শকরা, খুললাম খুলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথম অনুরোধ করছি, যারা ভিডিওটি দেখছেন, যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। দর্শকরা, আজকে একটা মজার ঘটনা ঘটেছে। আমি একটু আগে দেখলাম যে একটা সরকারি একটা মুখ্যমন্ত্রী বিবৃতি জারি করেছে এবং বলেছেন সেই বিবৃতিতে যে কোনো মন্ত্রী কোনো ধরনের সাংবাদিকদের কোনো ধরনের ইন্টারভিউ বা কোনো মন্তব্য করতে পারবেন না, বরং তারা সাংবাদিকদের সঙ্গে সেই কথা বলবেন যাতে রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পগুলোকে নিয়ে আলোচনা হয়। আমি আমার দীর্ঘ সাংবাদিক জীবনে প্রথম এরকম একটা বিবৃতি দেখলাম, যেখানে রাজ্যের মন্ত্রীদের বলা হচ্ছে যে আপনারা সংবাদ মাধ্যমে কোনো ধরনের রাজনৈতিক মন্তব্য করবেন না। এটা আমার কাছে একটা আশ্চর্য লেগেছে। এই জন্য আশ্চর্য লেগেছে যে আমি একটা কথা বলি, আমাদের গণতান্ত্রিক দেশ, একজন লোক যখন মন্ত্রী হন কিভাবে হন? তিনি প্রথমে বিধায়ক হবেন, তারপর তিনি মন্ত্রী হবেন। এটা তো নিয়ম। ধরুন আমাদের এলাকায় আমরা শিলচরে একজনকে বিধায়ক করলাম, তিনি এরকম 126টা আসন থেকে আরও যাবে, সংখ্যাগরিষ্ঠ দলের যিনি নেতা তিনি মুখ্যমন্ত্রী হবেন এবং মন্ত্রী থাকবেন। মন্ত্রী কাদেরকে করা হয়? যারা যারা তার এলাকায় একটু শক্তিশালী। যেমন বরাক উপত্যকার 4টা আসন আছে, 4টা আসনে 4জন বিধায়ক আছেন। 4জন বিধায়কের মধ্যে যে বিধায়কের ক্ষমতা বেশি বা যার একটু প্রতিপত্তি বেশি তাকেই মন্ত্রী করা হয়। সবাইকে তার মন্ত্রী করা যাবে না। যেমন কংগ্রেস আমলে আমরা দেখেছি, কাছাড়ের দীনেশ প্রসাদ গোয়ালা মন্ত্রী ছিলেন অনেক বছর, গৌতমরা ছিলেন, তারা দাপুটে মন্ত্রী ছিলেন। তো এরকম একটা ব্যাপার। আর মন্ত্রীদের, আর কংগ্রেস আমলে আমরা কি দেখতাম যে মন্ত্রীদের একটা আলাদা ক্ষমতা ছিল। ক্যাবিনেট মন্ত্রী কোনো ফাইলে সাইন দিলে, ক্যাবিনেট মন্ত্রী কোনো কিছু করতে গেলে মুখ্যমন্ত্রীর আলাদা সাইনের স্বাক্ষরের কোনো দরকার হয় না। কিন্তু এবার দেখলাম যে নির্দেশ জারি করা হয়েছে, যে এমন লেখা হয়েছে সেটাতে, আপনারা দেখবেন যে কিছু কিছু মন্ত্রীর কিছু কিছু বক্তব্যে অযথা বিতর্কের সৃষ্টি হয়েছে, যার কোনো প্রয়োজন ছিল না। এতে রাজ্য সরকারের যে উন্নয়নমূলক কাজ সেই দিকে মানুষের দৃষ্টি না গিয়ে এই মন্তব্যগুলোর দিকে মানুষের দৃষ্টি গেছে। এতে জনগণের কাছে সরকারের যে উন্নয়নমূলক কাজ সেটা সঠিকভাবে প্রতিফলিত হচ্ছে না, এই কথা বলা হয়েছে। এখন প্রশ্ন হলো, মন্ত্রীরা এখন ধরুন বিজেপি মন্ত্রিসভা এখন রয়েছে, মন্ত্রিসভায় যারা মন্ত্রী আছেন তারা কি বলবেন না বলবেন, এবং তারা প্রত্যেকেই দক্ষ এবং তারা জানেন যে বিজেপির দল সরকারের নীতির বাইরে তো তারা কোনো কথা বলবেন না। এখন তাহলে তার মানে এটাই অর্থ যে এই মন্ত্রিসভা অনেক মন্ত্রী জানেন না কোন সময় কি বলতে হয়। অন্তর্পক্ষে এই নির্দেশ দেখে আমার এটাই মনে হয়েছে। একটা ঘটনাও ঠিক, এমন কিছু মন্তব্য আমি এখন বলছি না, অনেক মন্ত্রী করেছেন যার জন্য সরকারকে অস্বস্তিতে পড়তে হয়েছে, তাই এই নির্দেশ জারি করতে হয়েছে। এখন প্রশ্ন হলো যে কেন এই ধরনের ঘটনা ঘটছে, আসলে কি হয়েছে? এখন মন্ত্রীরা কি বলবেন, তার বিভাগ নিয়েও কি বলবেন না বলবেন সেটাও এখন আর তারা বলতে পারবেন না। তারা শুধু উন্নয়নমূলক কাজ নিয়ে সাংবাদিকদের সঙ্গে বা মিডিয়ার সঙ্গে আলোচনা করতে পারবেন, এর বেশি কিছু করবেন না। তো যেখানে মন্ত্রী কথা বলতে পারছেন না, সেখানে একজন বিধায়ক কোনো কথা অবশ্যই বলতে পারবেন না। আমরা যখন একটা সংবাদ করি, যে এতদিন ধরে করে আসছি, ধরুন এই মুহূর্তে আমার একটা কমেন্টের দরকার, কোনো একটা ঘটনার উপর একটা কমেন্টের দরকার, তখন আমরা কাকে ফোন করব? যেটা এতদিন ধরে আমরা করে আসছি, কোনো মন্ত্রীকে বা বিধায়ককে ফোন করলাম যে দাদা এই বিষয়ে আপনার বক্তব্যটা জানান। সব জায়গায় এটা হয়, মন্ত্রী টেলিফোনে বলে দিলেন বা বিধায়ক বলে দিলেন, আমরা সঙ্গে সঙ্গে লিখলাম, একটা নিউজ হয়ে গেল, বা আমরা ভিডিও করলাম বা আমরা বাইট নিলাম। একটা বাইট, এখন আর কোনো বাইট পাওয়া যাবে না, একমাত্র মুখ্যমন্ত্রী কোনো বিষয়ে কথা বলতে পারবেন। এখন মুখ্যমন্ত্রীকে কদিন পাওয়া যায়? এই যেমন পীযূষ হাজারিকা এসেছেন, এখন তাকে আমরা একটা রাজনৈতিক প্রশ্ন করতেই পারি। তো এখন তিনি যদি সেটা জবাব না দেন, এখন তিনি সেটা জবাব দিতে পারবেন না, কারণ নির্দেশ জারি হয়েছে যাতে কোনো মন্ত্রী কোনো ধরনের বক্তব্য না দেন। এখন কৌশিক রায়কে আমি জিজ্ঞেস করলাম যে বরাক উপত্যকার যে আপনি মন্ত্রকটা পেয়েছেন, এই মন্ত্রকের ব্যয় বরাদ্দ কত টাকা হবে, কি হবে, এই কথার তিনি জবাব দিতে পারবেন না। তিনি এটাই বলতে পারবেন যে এই এত টাকা যে উন্নয়নমূলক প্রকল্পের কথা ছাড়া তিনি কিছু বলতে পারবেন না। এখন আমরা যদি একজন মন্ত্রীর কাছ থেকে যদি আমাদের এলাকার সমস্যাগুলো সম্বন্ধে তার বক্তব্য না জানতে পারে, কোন রাজনৈতিক ঘটনা, ধরুন কোনো একটা রাজনৈতিক ঘটনা ঘটেছে, যেমন ধরুন
কোনো একটা আন্দোলন হচ্ছে কোনো একটা ইস্যুতে, সেই ইস্যুতে আমরা মন্ত্রীর আপনার কৃষ্ণেন্দু পাল বা কৌশিক রায়ের বক্তব্য জানতে চাইবো যে আপনারা বলুন এই ব্যাপারে। তারা কিছু বলতে পারবেন না, সেটা মুখ্যমন্ত্রী বলবেন। মুখ্যমন্ত্রীকে আমরা পাবো কোথায়? এই একটা জটিলতা কিন্তু দেখা দিতে পারে এই আদেশের ফলে। আমি আদেশের সমর্থন বা বিরোধিতা কিছু করছি না, এটা শাসক দলের নিজস্ব ব্যাপার। কিন্তু যেহেতু বিজেপি শাসক দল এবং মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবক, মন্ত্রীরাও আমাদের প্রতিনিধি, সুতরাং তাদের কাছ থেকে যদি আমরা কোনো রাজনৈতিক বিবৃতি না পাই, সেটা তো একটা সেটা সেটা কি ঠিক ভালো হবে? আপনারা কি বলছেন? আমার তো মনে হচ্ছে এটা উচিত নয়। কারণ আজকে ধরুন দেখেন, স্থানীয় সাংবাদিকরা যারা আছেন, ধরুন গুয়াহাটির সাংবাদিকরা অনেক সময় পেয়ে যান হিমন্ত বিশ্ব শর্মাকে, মুখ্যমন্ত্রীকে, কিন্তু যারা স্থানীয় সাংবাদিক আছেন বিভিন্ন জেলায়, তারা তো আর চট করে মুখ্যমন্ত্রীকে পাবেন না। তারা মন্ত্রীদের পেতে পারেন, মন্ত্রীরা একটা আসা যাওয়া করছেন, তো মন্ত্রীদের কাছ থেকে আমরা রাজ্য সরকারের বিভিন্ন বিষয়ে মনোভাবের কথাটা আমরা জানতে পারি। এখন শুধুমাত্র যদি তিনি এখন একজন মন্ত্রী এলেন এবং তিনি শুধুমাত্র যদি রাস্তাঘাট অরুণোদয় আর যদি বিনামূল্যের চালের কথাই যদি বলতো, এটা তো আমরা জানি সবাই, এটা তো নতুন করে কিছু বলার নয়। রেশন কার্ড হচ্ছে 14 তারিখ, এইগুলো কথা তো আমরা জানি, এগুলো তো সংবাদপত্রে বেরিয়ে গেছে। কিন্তু এমন কিছু ঘটনা ঘটে, রাজনৈতিক ঘটনা ঘটে, যেটা আমার এই মুহূর্তে জানা উচিত। যেমন হঠাৎ একটা আন্দোলন হলো কোনো জায়গায়, কোনো একটা আন্দোলন ঘটলো, তো সেই বিষয়ে তো আমরা শাসক দলের প্রতিক্রিয়াটা জানতে চাইবেন জনগণ। তো সেই প্রতিক্রিয়াটা মুখ্যমন্ত্রী দেবেন এত দূর থেকে, সেটা কি স্থানীয় বিধায়ক বা মন্ত্রীরা কি সেটা দিতে পারেন না? এরা কারা? এরা তো একজন মুখ্যমন্ত্রীর পক্ষে সারা রাজ্য দেখা সম্ভব নয়, তাই বিধায়করা আছেন। তো মানুষ বিধায়কের কাছে যাবে, বিধায়ক যাবেন মন্ত্রীর কাছে, এরকম একটা চেইন মেনটেন হয়। তো সেটাও তো এখন ক্ষুণ্ণ হয়ে গেল। তো মন্ত্রীরা যদি এখন কথা না বলতে পারেন, এবং এর আগে আপনারা দেখবেন যে মন্ত্রীদের কিন্তু ক্ষমতাটা অনেকটাই খর্ব করা হয়েছে, এবং অনেক কাজ মন্ত্রীরা মুখ্যমন্ত্রীকে না জিজ্ঞেস করে করতে পারবেন না, এটা এতদিন ছিল না। এটা কেন মুখ্যমন্ত্রী করেছেন? হয়তো কোনো মন্ত্রীও তেমন কিছু কাজ করেছেন যার জন্য তিনি এটা করেছেন, কিন্তু এটা করতে গিয়ে আরেকটা ঘটনা ঘটেছে, যে এটা যে একটা ধাঁচা, একটা যে সংসদীয় গণতন্ত্রের বা যুক্তরাষ্ট্রীয় কাঠামো বা মন্ত্রিসভার যে একটা যে ধরন থাকে, একটা মন্ত্রিসভার মধ্যে যে একটা আলোচনার ব্যাপার থাকে, সেটা অনেকটাই একপেশে হয়ে যাচ্ছে এখন। একজন মন্ত্রী এখন মুখ্যমন্ত্রী বলতে পারেন যে অমুককে মন্ত্রী তো আমি বানিয়েছি, এটা সত্য কথা। মুখ্যমন্ত্রী, যে কোনো দলের মুখ্যমন্ত্রী ঠিক করবেন কাকে মন্ত্রী করবেন না করবেন। কিন্তু প্রত্যেকটি দলে আগে আমরা দেখতাম এমন কিছু নেতা থাকতেন যাদেরকে যে কোনো মুখ্যমন্ত্রীদেরকে মন্ত্রী করতে বাধ্য হবেন। এরকম নেতা কিন্তু এখন আর দুঃখের সঙ্গে বলতে হচ্ছে বিজেপির দলে এখন আর এরকম কোনো নেতা নেই, যিনি, খুব এক দুজন আছেন হয়তো, যে নিজের যোগ্যতায় তিনি মন্ত্রী হয়েছেন, তিনি মুখ্যমন্ত্রী তাকে পছন্দ করেছেন বলেই তিনি মন্ত্রী হতে পেরেছেন, এছাড়াও তার কোনো যোগ্যতা নেই। সুতরাং যেহেতু মুখ্যমন্ত্রী কাজটা করেছেন, তাই তিনি এভাবে আদেশ জারি করতে পেরেছেন। এবং সরকারের যুক্তি হলো যে এই আদেশে অযথা যে একটা কন্ট্রোভার্সি বা বিতর্ক তৈরি করা, এই বিতর্কটা এই বিবৃতির ফলে তৈরি হবে না। কিন্তু দেখুন, একটা গণতান্ত্রিক দেশে কোনো বিতর্ক নেই। আর্মি অফিসাররা কি করে, যে একমাত্র বলতে পারবে সেই যে আর্মির যে পিআরও, এছাড়া কেউ আর্মির বিবৃতি দিতে পারবে না। তো সেটা সেনাবাহিনীর ক্ষেত্রে খাটে। সেনাবাহিনী হলো একটা বাহিনী, রেজিমেন্ট, এবং রেজিমেন্টের শৃঙ্খলা রাখতে হয় সাংঘাতিকভাবে, নাহলে তো অনেকগুলো তথ্য ফাঁস হয়ে যাবে। কিন্তু সরকার তো একটা রেজিমেন্ট নয়, সরকার একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান। তো সরকারও যদি একজনের মাধ্যমে বিবৃতি বের হবে এরকমই যদি থাকে, তো সেটা মুশকিল। এখন মন্ত্রী আসা যাওয়া করছেন, যেমন 25,000কে আমি একটু আগে যেটা বললাম, বা জয়ন্তমল্ল আসছেন, জয়ন্তমল্লকে আমরা জিজ্ঞেস করতেই পারি। এখন ধরুন নির্বাচন আসছে, আমরা এখন জিজ্ঞেস করবো যে বিজেপি কতটা আসন পেতে পারে, এখন কোনো মন্ত্রী কিছু বলবেন না। বা আগামী 2026-এ বিজেপি কি ভালো ফলাফল করবে বা কতটি আসন পেতে পারে, কিছুই বলতে পারবেন না, কারণ এটা রাজনৈতিক বক্তব্য হয়ে যেতে পারে। তো এই যে বিষয়গুলো একটু জটিল আমার মনে হচ্ছে। তো এই বিবৃতিটা দেখে আমার যে প্রশ্নগুলো আসলো মনে, আমি একটু আপনাদের সামনে বললাম। তো এমনিতেই তো কথা বলার সুযোগগুলো সংকুচিত হচ্ছে দিনে দিনে, তো এখন মন্ত্রীদেরই কথা বলার সুযোগ সংকুচিত হয়ে যাচ্ছে, এটা আমাকে একটা আশ্চর্য করছে। আমি কথাটা বলতাম না, কিন্তু বললাম। সরকার হয়তো ভালোর জন্য মুখ্যমন্ত্রীরা করেছেন, কিন্তু এর প্রভাবটা অন্যভাবে আসছে। মানুষ এখন কার কাছে যাবেন তার কথা বলার জন্য? আপনারা বলবেন জেলা শাসক আছেন,
শুধু অফিসাররা কি সব কিছু দেখবে? তো তো অফিসার একজন ডিসি সবকিছু কি ডিসি দেখবেন? বিধায়কের কাছে তো মানুষ যাবেন, মন্ত্রীর কাছে মানুষ যাবেন। এই যে কৌশিক রায় মন্ত্রী হয়েছেন, মানুষ তো আনন্দিত, হ্যাঁ, আহ্লাদিত, হ্যাঁ, খুব সুন্দর ভালো কথা, বরাকে দুজন মন্ত্রী হয়েছেন, আমরা সবাই খুশি। কিন্তু এখন যদি মন্ত্রী যদি কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট না দিতে পারেন, কোনো ধরনের সংবাদ মাধ্যমের সঙ্গে কথা না বলতে পারেন, তাহলে তো একটা দূরত্ব তৈরি হয়ে যাবে মানুষের সঙ্গে মন্ত্রীর। আর সাংবাদিক এবং সংবাদ মাধ্যমের সঙ্গে মন্ত্রীর দূরত্ব তৈরি হওয়া মানে সেই মন্ত্রী ততটা ফোকাসে আসছেন না, তাকে শুধুমাত্র দেখা যাবে ফিতা কাটা বা এইসব কাজে দেখা যাবে শুধুমাত্র, এর বাইরে কোনো মন্ত্রীকে দেখা যাবে না। কোনো বিষয়ে একটা বিতর্ক সমস্যা তৈরি হলে সেটা নিয়ে মন্ত্রীকে প্রশ্ন করলে তিনি সেটা জবাব দেবেন না, বা তিনি উন্নয়নমূলক কাজে এসে যাবেন কথা প্রসঙ্গে। তো আমার মনে হচ্ছে যে এতে একটা জটিল পরিস্থিতির তৈরি হতে পারে। উদ্দেশ্য যাই থাক, কিন্তু কিন্তু সংবাদ মাধ্যমের কাছেও বিষয়টা একটা পীড়াদায়ক। কারণ কারণ সংবাদ মাধ্যম কি চায়? সবসময় চায় যে খবরটা আপনাদের সামনে, এই আমি এখানে এসেছি খবরটা দিচ্ছি আপনাকে, বা আমিও তো আরেক সংবাদ মাধ্যম থেকে খবরটা পেয়েছি। তো প্রত্যেক সংবাদ মাধ্যম থাকে খবর দেওয়ার জন্য, এবং খবরের সোর্সগুলো কি থাকে? খবরের সোর্সগুলো বেশিরভাগ থাকে কোনো মন্ত্রী বিধায়কের বক্তব্য, বা কেউ কিছু বললেন। এখন যদি কেউ কিছু নাই বলেন, তাহলে আমরা কি লিখবো বা আমরা কি দেখাবো? আমরা এখন এটাই দেখাবো, আমরা এটাই লিখবো, খালি উন্নয়ন হচ্ছে উন্নয়ন হচ্ছে। একটা মার্ডার হলো, একটা কিছু হলো, হওয়ার পর এসপির বক্তব্য বা ডিজিপির বক্তব্য শেষ। এখানে মন্ত্রীকে জিজ্ঞেস করে তিনি কিছু বলবেন না, এটা তো উন্নয়নের সঙ্গে সম্পর্কিত নয়, আমি কিছু বলবো না। নিন্দা করতে গেলেও মুশকিল, নিন্দাটা যদি অন্য কিছু এসে যায়। এটা ঘটনা আমি একটু আগে বলেছি যে বহু মন্ত্রী কিন্তু এই মন্ত্রিসভার এমন কিছু মন্তব্য করেছেন, যেমন আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। যেমন বললেন, ডিব্রুগড়ের বিধায়ক প্রশান্ত ফুকন বললেন যে আলু কেজি 27 টাকা হয়ে গেছে, রাজ্যে কোনো দ্রব্যমূল্য বৃদ্ধি নেই। এটা একটা মন্তব্য হলো? একজন মন্ত্রী, একজন নতুন মন্ত্রী হয়েছেন তিনি, একজন বহু পুরনো বিধায়ক, বিজেপি একজন বর্ষীয় নেতা, ডিব্রুগড়ের বিধায়ক, তিনি এ ধরনের মন্তব্য করছেন দ্রব্যমূল্য নাকি, জিনিসের দাম নাকি বাড়েনি। তো এইসব মন্তব্য করায় সরকার একটা অস্বস্তিতে পড়েছে। কিন্তু এক্ষেত্রে এখন তার উপরে ব্যবস্থা নেওয়া উচিত, না নিয়ে এখন সবাইকে বলেছে তোমরা কেউ কিছু বলতে পারবে না। আরেকবার সঞ্জয় কিষান নাকে একবার আলফা সম্বন্ধে মন্তব্য করেছেন, আলফার থ্রেড দেওয়ার পরে তিনি মন্তব্য প্রত্যাহার করেছেন। মুখ্যমন্ত্রী খুব হয়েছেন যে মন্তব্য প্রত্যাহার করলে কেন? তো এই আটপকা মন্তব্য অনেক মন্ত্রীরা করে থাকেন, কারণ এই মন্ত্রিসভার অনেক মন্ত্রী আছেন যারা মন্ত্রী হওয়ার যোগ্য নন। আমি পরিষ্কারভাবে বলছি, অনেক মন্ত্রী আছেন কিন্তু হয়ে গেছেন যারা নানা কারণে। তো এদের মুখে লাগাম টানার জন্য হয়তো মুখ্যমন্ত্রী কাজটা করেছেন, কিন্তু এতে জনগণ বা প্রচার মাধ্যমে একটা বিরাট অসুবিধা হয়ে গেল, গণতান্ত্রিক পরিবেশের একটা অসুবিধা হয়ে গেল। মন্ত্রীরা তো একটা মন্ত্রিসভার সমাজের একটা অঙ্গ, তারাও এই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মন্ত্রী হয়েছেন। হতে পারে বাছাই করা মন্ত্রী, যোগ্যতা নাও থাকতে পারে অনেকের, কিন্তু তারপরেও তারা মন্ত্রী, তারা কি বলেন, তারা কি করতে চান, এটা মানুষ দেখবে, তার এই সম্পর্কে জানতে চাইবে। এখন কোনো ইন্টারভিউতে অনেক মন্ত্রী এসে বসেন, তাকে অনেক প্রশ্ন করেন সাংবাদিকরা, এই প্রশ্নের মাধ্যমে আমরা জানতে পারি অনেক কিছু। এখন আর কেউ আসবেন না। তো এই বিষয়টা আমার কাছে ঠিক ভালো লাগলো না। বিষয়টা আপনার সঙ্গে আমি একটু শেয়ার করলাম, আপনারা বিষয়টা একটু ভাববেন, এবং আপনারা এ ব্যাপারে কী ভাবছেন একটু কমেন্ট করে জানাবেন। আর একটা অনুরোধ করছি যে এমন কোনো কমেন্ট করবেন না যেটা অশুভন দেখা যায়। নমস্কার।